খানিকটা ভয়ে ভয়ে এগিয়ে গেল আদ্রিজা রিসিপশনের কাছে। রিসিপশনের মেয়েটি তখন ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। আদ্রিজা আশেপাশে চোখ বুলাল। ঠিক কি বলে চাবি চাইবে এটাই যেন বুঝতে পারছে না আদ্রিজা। জীবনে প্রথমবার একা একা এত বড় 5 স্টার হোটেলে এসেছে আদ্রিজা। ভয়ে যেন হিমশিম খেতে হচ্ছে তাকে। আদ্রিজা অনেক ভেবে সিদ্ধান্ত নিল শ্রাবণকে কল করবে একটা। শ্রাবণকে কল করার জন্য ফোন বের করবে আদ্রিজা। ঠিক সেই মুহূর্তেই রিসিপশনের সেই মেয়েটি কান থেকে ফোনটা সরিয়ে বলে উঠল আদ্রিজাকে, এক্সকিউজ মি ম্যাম। আচমকাই কোনো মেয়েলি কণ্ঠ কানে আসতেই হালকা চমকে উঠল আদ্রিজা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাশ ফিরে মেয়েটির দিকে তাকিয়ে বলল আদ্রিজা, জি বলুন। আদ্রিজার কথা শুনে রিসিপশনের মেয়েটি ভাবল তুষারের বলা কথাগুলো। কিছুক্ষণ ভেবেই তুষারের দিয়ে যাওয়া চাবিটা আদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলল, অ্যাকচুয়ালি এই চাবিটা ধরুন ম্যাম, স্যার আপনাকে দিতে বলেছিল। রিসিপশনের মেয়েটির কথা শুনে বেশ অবাক হল আদ্রিজা। পরক্ষণেই শ্রাবণের কথা মাথায় আসতেই বেশি না ভেবে চাবিটা নিয়ে বলল, ঠিক আছে ধন্যবাদ। ম্যানশন নট ম্যাম। আচ্ছা কোনো দিক দিয়ে যাব? প্রতি ওরে রিসিপশনের মেয়েটি বলল, ওই সামনের সিঁড়ি দিয়ে 3 তলা, তবে আপনি চাইলে লিফটও ইউজ করতে পারেন ম্যাম। লিফটে প্রচুর ভয় আদ্রিজার, আর একা একা সে কিছুতেই লিফটে উঠবে না যদি মাঝপথে বন্ধ হয়ে যায় তখন। আদ্রিজা কিছুক্ষণ ভেবে বলে উঠল, লিফটের প্রয়োজন নেই, আমি সিঁড়ি দিয়েই যাব ধন্যবাদ আপনায়। ওকে ম্যাম। অতঃপর আদ্রিজা এগিয়ে গেল। চাবির রিংটায় 507 লেখা দেখেই বুঝল আদ্রিজা শ্রাবণ হয়তো 507 নাম্বার রুমেই তাকে অপেক্ষা করতে বলেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আদ্রিজা, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল সে। 507 নাম্বার রুমের বিছানার পাশে দরজার ঠিক সোজাসুজি মুখ করে দাঁড়িয়ে আছে অভ্র। হাতে তার লাবণ্যের জন্য কিনে আনা একটা ছোট্ট নীল রঙের বাক্স, যার ভিতরে রয়েছে একটা ডায়মন্ডের ছোট্ট আংটি। অভ্র নীল রঙের বাক্সটা খুলে বের করল আংটিটা। তারপর হাঁটু গেড়ে নিচে বসে জোরে নিঃশ্বাস ফেলে বলতে শুরু করল, জানি না কিভাবে কি শুরু করব বা কিভাবে বললে তুই বুঝবি আমার মনের কথা। সেই কলেজ লাইফ থেকেই। না হচ্ছে না, এইভাবে হবে না ভেবেই খানিকটা বিরক্ত নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো অভ্র। সব গুলিয়ে যাচ্ছে তার। তুষার এত কিছু বলে গেল, সব গুলিয়ে যাচ্ছে অভ্রের। এই ভালোবাসি বলাটা যেন সত্যি খুব টাফ। অভ্র বার কয়েক নিঃশ্বাস ফেলল ঘন ঘন। তারপর আবারও হাঁটু গেড়ে বসে আংটিটা দরজার মুখোমুখি রেখে কাল্পনিকভাবে সামনে লাবণ্য দাঁড়িয়ে আছে এমনটা মনে করে বলতে শুরু করল অভ্র, আমি জানি না আজ আমি আমার অনুভূতিগুলো তোকে গুছিয়ে বলতে পারবো কি না, বা আমি বললেও তুই বুঝবি কি না। তবে আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমি তোকে ভীষণ ভালোবাসি লাবণ্য। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। অভ্রের লাভ ইউ বলার মাঝখানেই সামনের দরজা খুলে ভিতরে ঢুকল আদ্রিজা। চোখাচোখি হল দুজনেই। অভ্রের আই লাভ ইউ বলা লাইনটার সাথে অভ্রের হাতে আংটি দেখে পুরোই চমকে উঠল আদ্রিজা, সাথে বিষম খেল অভ্র। আকস্মিক এমন ঘটনায় অভ্র আদ্রিজা দুজনেই পুরো অবাক। কারণ দুজনের জন্যই বিষয়টা একদম আনএক্সপেক্টেড ছিল। অভ্র বসা থেকে উঠে দাঁড়াল। অবাক হয়ে বলল, মিস ব্ল্যাকবেরি তুমি এখানে? অভ্রের কথা শুনে আদ্রিজাও চমকে উঠল। বলল, আপনি এখানে? ঠিক সেই মুহূর্তেই সেখানে হতভম্ব হয়ে দৌড়ে আসলো তুষার। বলল, একটা ঘটনা ঘটে গেছে অভ্রভা। আর কিছু বলার আগেই দরজার সামনে আদ্রিজাকে দেখে চরমভাবে অবাক হয় তুষার। বলে, তুমি এখানে?
পরপর তিনজনের একই প্রশ্ন দেখে একে অপরের দিকে তাকিয়ে রইল তিনজন। আদ্রিজা পুরো শকট হয়েই বলল তুষাকে, আমারও তো সেই প্রশ্ন ভাইয়া, আপনারা এখানে? প্রতি ওরে বেশি না ভেবেই বলে উঠল তুষার। আমরা তো ওই অভ্র লাবণ্যকে প্রপোজ করবে তার জন্য এসেছিলাম আর কি। বলতে বলতে ঠোঁটে কামড় দিল তুষার। আয় হায়, এটা কি বলে ফেলল তুষার। তুষার তাকালো অভ্রের দিকে। চোখ গরম করে তাকিয়ে আছে অভ্র তুষারের দিকে। এই ছেলেটা সবসময় ফটর ফটর বেশি করে। তুষার এগিয়ে গেল অভ্রের দিকে। বলল, সরি ভাই। কিছুক্ষণ আগে লাবণ্য মেসেজ দিয়েছিল আমায়, হুট করেই ওর বাবার সাথে ওদের গ্রামে বাড়ি যেতে হয়েছে লাবণ্যকে, তাই আজ ও আসতে পারবে না। তোকে নাকি ফোন করেছিল কিন্তু তুই ধরিসনি, তাই আমায় বলল। এবার অভ্র অবাক হয়ে বলল, কিন্তু তুই যে কিছুক্ষণ আগে বললি ও হোটেলের কাছাকাছি চলে এসেছে সেটা। ঠোঁটে কামড় দিল তুষার। বলল, তখন মিথ্যে বলেছিলাম ভাই, যাতে তুই হোটেল ছেড়ে না যাস। তুষারের কথা শুনে অভ্র বলে উঠল, তা নয় বুঝলাম, কিন্তু আমি এটা বুঝলাম না আদ্রিজা এই রুমে কেন এলো। অভ্রের কথা শুনে আদ্রিজা দরজার সামনে দাঁড়িয়েই বলে উঠল, আমায় তো রিসিপশনের মেয়েটা এই রুমের চাবিটা দিয়ে এখানে আসতে বলল। অভ্র অবাক হল, ভীষণ অবাক হল। বলল, রিসিপশনের মেয়েটা তোমায় কেন আসতে বলল? এবার তুষার মাথা চুলকাল। তার মানে তখন রিসিপশনের মেয়েটা আদ্রিজাকে চাবিটা দিয়েছিল। তুষার শুকনো হেসে বলল, অভ্র ভাই আসলে হয়েছে কি? তুষারের হাবভাব আর কথা শুনে অভ্র বলে উঠল, এখানেও তোর হাত আছে? আসলে হয়েছিল কি ভাই, তুই যাতে রুম থেকে যেতে না পারিস তার জন্য রুমটা লক করে চাবিটা রিসিপশনের মেয়েটাকে দিয়ে বলেছিলাম লাবণ্য আসলে দিতে, মেয়েটারও দোষ না, আমি বলেছিলাম এক্ষুনি একটা মেয়ে আসলে তাকে চাবিটা দিতে, আর তখন হয়তো। অভ্র রেগে গেছে, ভয়ঙ্করভাবে রেগে গেছে। এই তুষার অলওয়েজ তাড়াহুড়ো করে, তার কাজে ব্যাঘাত ঘটায়। অভ্র জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। যা দেখে বলল তুষার, ভাই তুই কি ভীষণ রেগে গেছিস? আমি বুঝতে পারছি প্রথমবার প্রপোজ করতে এসে অন্য মেয়েকে প্রপোজ করে ফেলেছিস, কিন্তু আদ্রিজা কিছু মনে করেনি। ও আমাদেরই একজন। বলেই আদ্রিজার দিকে তাকিয়ে বলল তুষার, তাই না আদ্রিজা, তুমি কিছু মনে করেছ বলো? অভ্র ভুল করে বলে ফেলেছে সবটা। তুষারের কথা শুনে অভ্র তুষারের দিকে তেড়ে যেতে যেতে বলল, যদি আদ্রিজার জায়গায় অন্য কেউ থাকত তাহলে আজকে তোর ফটর ফটর বার করছি দাঁড়া। তুই সবসময় সব জায়গা তাড়াহুড়ো করস, আজকে তোর একদিন কি আমার একদিন। সরি ভাই, বিশ্বাস কর আমি জেনে বুঝে কিছু করিনি। কেন করিসনি? আসলে। বলেই থেমে যায় তুষার, কি বলবে বুঝতে পারছে না। তুষার দরজার দিকে দৌড়ে যেতে যেতে বলল, সরি ভাই আমি যাই। বলেই এক প্রকার ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে গেল তুষার। আর তুষারের পিছু পিছু অভ্র যেতে যেতে বলে উঠল, তোকে যাওয়াচ্ছি দাঁড়া। হঠাৎই ঝড়ের গতিতে সাথে রাগ নিয়ে দৌড়াতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিজার সাথে ধাক্কা লেগে যায় অভ্রের। হুট করে এমনটা হওয়াতে পড়ে যেতে নেয় আদ্রিজা। সাথে সাথে তাকে ধরে ফেলল অভ্র। আর আদ্রিজাও চোখ বন্ধ করে ঘাবড়ে গিয়ে ধরল অভ্রের হাত। এমন কিছু ঘটার জন্য সত্যি প্রস্তুত ছিল না সে। ভয় পাওয়া বন্ধ হয়ে গেলে এখন চোখ খুলতে পারো মিস ব্ল্যাকবেরি? হঠাৎই অভ্রের ভয়েস শুনে চোখ খুলল আদ্রিজা। হুশ আসতেই তখতনাথ নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াল সে। বলল, ধন্যবাদ। আদ্রিজার কথা শুনে খানিকটা নিরাশ হয়ে বলল অভ্র।
আর ধন্যবাদ জীবনে প্রথমবার প্রপোজ করতে এসেও। যাক গে বাদ দেও, আগে বলো তুমি এখানে কি করছো? এমন সময় আদ্রিজার ফোনটায় টুং করে একটা শব্দ হল। আদ্রিজা দেখল মোবাইলটা শ্রাবণ মেসেজ দিয়েছে। আদ্রিজা মেসেজটা দেখে অভ্রের দিকে তাকিয়ে বলল, আমি একটু তাড়ায় আছি, পরে আপনার সাথে কথা বলবো। বলেই রুমের চাবিটা অভ্রের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল আদ্রিজা। আর অভ্র শুধু তাকিয়ে রইল আদ্রিজার যাওয়ার পানে। পুরো অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিজা শ্রাবণের বলা রুম নাম্বার 501-এর দিকে। পুরো রুমটাই খুব সুন্দর করে সাজিয়েছে শ্রাবণ। রুমের ভিতরেই খাটের পাশ দিয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে। শ্রাবণ আদ্রিজাকে দেখেই খুশি মনে বলে উঠল, তুমি এসেছো আদ্রিজা, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। প্রতি ওরে আদ্রিজা শুকনো হেসে বলল, আমি কি ভিতরে ঢুকব শ্রাবণ? আদ্রিজার কথা শুনে শ্রাবণ কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, হুম আসো। আদ্রিজাও এগিয়ে গেল। আলতো পা ফেলে ভিতরে ঢুকতে নিল সে। দরজার ভিতর দিয়ে ঢুকতেই পায়ে দড়ি জাতীয় কিছু বাজতেই উপর থেকে কিছু গোলাপের পাপড়ি এসে পড়ল আদ্রিজার মাথায়। আচমকা এমনটা হওয়াতে পুরোই চমকে উঠল আদ্রিজা। সাথে গায়ে ফুলের পাপড়িদের ছোঁয়া লাগতেই মুগ্ধ হল সে। অবাক চোখে এগিয়ে যেতে লাগল আদ্রিজা। পুরো রুমটায় চোখ বুলালো একবার। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। হঠাৎই আদ্রিজার ভাবনার মাঝেই শ্রাবণ হাঁটু গ্যারে নিচে বসে একটা আংটি এগিয়ে দিয়ে বলল, তুমি হয়তো অবাকই হয়েছ আমার কাজে। আসলে তোমায় প্রথম যেদিন ভালোবাসি কথাটা বলেছিলাম সেদিন যেন কিছু একটার খামতি ছিল খুব। কারণ আমরা যে আমাদের ভালোবাসি দিনটার সেলিব্রেট করতেই ভুলে গেছি। কিন্তু আজ যেন সেই খামতিটা পূর্ণ হবে। এই হোটেলটা বুক করার একমাত্র কারণ হল তোমায় মন খুলে ভালোবাসি বলা। সাথে চার দেয়ালের মাঝে থেকে ভালোবাসি দিনটার সেলিব্রেট করা। আই রিয়েলি লাভ ইউ আদ্রিজা। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? আদ্রিজা অবাক হল, ভীষণ অবাক হল। সে ভাবেনি শ্রাবণ পুনরায় তাকে ভালোবাসি বলার জন্য এখানে ডাকবে। আদ্রিজা খুশি হল শ্রাবণের কাজে। বলল, ইয়েস আই ডু। আদ্রিজার কথা শুনে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়াল। হাতে থাকা আংটিটা পরিয়ে দিল আদ্রিজার হাতে। আদ্রিজাও পরল। খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ আপনায়, আমি সত্যি ভাবিনি আপনি এমন কিছু করবেন। আদ্রিজার কথা শুনে রহস্যময়ী হাসি দিল শ্রাবণ। মনে মনে বলল, আমি এমন এমন জিনিস করতে পারি যেটা তোমার মতো মেয়ের জন্য সত্যি কল্পনার বাহিরে মিস আদ্রিজা। শ্রাবণের ভাবনার মাঝে আদ্রিজা বলল, কি ভাবছেন? না কিছু না, চলো কেক কেটে আমাদের ভালোবাসার মুহূর্তটা সেলিব্রেট করি। শ্রাবণের কথা শুনে আদ্রিজা অবাক হয়ে বলল, আপনি কেকও এনেছেন শ্রাবণ? হুম। বলেই আদ্রিজার হাত ধরে সামনের টেবিলটার কাছে নিয়ে গেল শ্রাবণ। আদ্রিজাও গেল। আদ্রিজা দাঁড়াতেই বাক্স থেকে কেকটা বের করল শ্রাবণ। তারপর ক্যান্ডেল জ্বালিয়ে কেক কেটে সেলিব্রেট করল আদ্রিজা আর শ্রাবণ। কিছুটা সময় কাটালো দুজন। হঠাৎই শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোনটা দেখে খানিকটা বিভ্রান্তের পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে আদ্রিজার দিকে তাকিয়ে মেসেজ লিখল সে, জাস্ট 5 more minutes, I am coming darling। লিখেই পাঠিয়ে দিল শ্রাবণ। মেসেজ দেওয়ার 2 সেকেন্ডের মধ্যেই রিপ্লে আসল, ওকে। মেসেজ দেখে হাসল শ্রাবণ। শ্রাবণকে মিটিমিটি হাসতে দেখে বলে উঠল আদ্রিজা, শ্রাবণ এখন তো আমায় যেতে হবে। আদ্রিজার কথা শুনে ভীষণ খুশি হল শ্রাবণ। মনে মনে তো এটাই চাইছিল সে।
শ্রাবণ খানিকটা মন খারাপ করে বলল, এখনই যাবে আদ্রিজা? এরপর বেশি দেরি হয়ে গেলে মা বকবে। ঠিক আছে, তুমি কি একা যেতে পারবে নাকি আমি? না, তার দরকার পড়বে না, আমি একাই পারব। ঠিক আছে, আমার একটু তাড়া আছে আদ্রিজা। ঠিক আছে, আপনি যান, আমিও বেরিয়ে পড়ছি। ঠিক আছে, পৌঁছে ফোন করো কিন্তু। শ্রাবণের কথা শুনে খুশি হয়ে বলল আদ্রিজা। ঠিক আছে, আপনি যান। ওরে শ্রাবণও বেশি কিছু না ভেবে চটজলদি বেরিয়ে যেতে লাগল রুম থেকে। তবে যাওয়ার আগে আদ্রিজাকে রুমের চাবিটা রিসেপশনিস্টের কাছে ফেরত দিয়ে যেতে বলল শ্রাবণ। পরে এসে কথা বলে যাবে শ্রাবণ। আদ্রিজাও বলল ঠিক আছে। শ্রাবণ যেতে যেতে দরজার সামনে দাঁড়িয়ে ভাবল, তোমার মতো মেয়ের বিশ্বাস পাওয়ার জন্য সামান্য এই সেলিব্রেশনই যেন যথেষ্ট। ভেবেই বেরিয়ে গেল শ্রাবণ। শ্রাবণ যেতেই নিজের হাতের আংটিটা দেখল আদ্রিজা। খুশি মনে বলল, আপনি কি সত্যি আমায় খুব ভালোবেসে ফেলেছেন শ্রাবণ? বলেই আনমনে হাসল আদ্রিজা। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ আগে। সূর্যিমামাও বাড়ি চলে গেছে মাত্র। আকাশটা সাদাকালো রঙে রাঙিত তখন। আর এমন একটা মুহূর্তে সুইমিং পুলের পাশে চুপচাপ বসেছিল অভ্র। মনটা হালকা খারাপ তার। জীবনে প্রথমবার কোনো মেয়েকে প্রপোজ করতে এসে এইভাবে হতাশ হতে হলো তাকে। অভ্র শব্দ করে নিঃশ্বাস ফেলল, হাতে থাকা আংটি আরেকবার দেখল সে। এমন সময় পিছন থেকে বলে উঠল কেউ, আপনি তাহলে আজ লাবণ্য আপুকে প্রপোজ করতেই এই হোটেলে এসেছিলেন? আচমকা কোনো মেয়েলি কণ্ঠ কানে আসতেই চমকে উঠল অভ্র। সাথে সাথে তার হাতে থাকা আংটিটা সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। আকস্মিক এমন কাজে আদ্রিজা এগিয়ে এলো সামনে। বলল, আরে এটা কি করলেন? আংটি পড়ে গেল তো। অভ্র হতাশা ভরা চোখ নিয়ে তাকালো একবার আদ্রিজার মুখের দিকে। সে সত্যি বুঝতে পারেনি আংটিটা পড়ে যাবে এইভাবে। অভ্র নিরাশ হয়েই বলল, তুমি এখানে বাড়ি যাওনি এখনো? অভ্রের কথাটাকে পুরোই ইগনোর করে হতভম্ব গলায় বলল আদ্রিজা, সেসব পরে বলছি, আগে আপনি আপনার আংটিটা তো উঠান। ওরে শব্দ করে শ্বাস ফেলে বলল অভ্র, উঠানো লাগবে না। আর তাছাড়া ওটা যার জন্য এনেছিলাম সেই তো আসলো না। অভ্রের কথা শুনে হতভাগ গলায় বলে উঠল আদ্রিজা, তাই বলে উঠাবেন না? আর লাবণ্য আপু তো সারা জীবনের জন্য চলে যাননি, আজ নয় কাল ঠিক চলেই আসবে। তখন দিবেন। আদ্রিজার কথা শুনে মন ভাঙা কণ্ঠে বলে উঠল অভ্র, তখন না হয় আর একটা কিনে আনব। কিনে আনবেন মানে এটা কি পচে গেছে নাকি? দাঁড়ান, আমি এক্ষুনি এটাকে উঠিয়ে দিচ্ছি। বলেই আশেপাশে তাকালো আদ্রিজা। হঠাৎই একটা শক্ত ডালের মতো চিকন লাঠি জাতীয় একটা পাতলা শক্ত পাইপ পেল আদ্রিজা। খুবই চিকন পাইপটা। আদ্রিজা তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সুইমিং পুলের কাজে এগিয়ে গেল। তারপর নিজের চোখের চশমাটা হাত দিয়ে একবার ঠিক করে চিকন পাইপটা দিয়ে সুইমিং পুলের ভিতর দিয়ে আংটিটা উঠানোর চেষ্টা করল। কিন্তু পাইপটা লম্বায় সুইমিং পুলের গভীরতা থেকে ছোট হওয়ায় বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। আদ্রিজার কাণ্ডে অভ্র হতাশ হয়ে বলল, কি করছো কি তুমি? উঠো বলছি। কিছু করতে হবে না, ওটা উঠাতে হবে না মিস ব্ল্যাকবেরি। অভ্রের কথা শুনে খানিকটা বিরক্ত হয়ে বলল আদ্রিজা, উঠাতে হবে না মানে মাগনা এসেছে নাকি? কিন্তু তুমি যেভাবে উঠাতে চাইছো ওভাবে পারবে না তো। পারবো পারবো, আপনি টেনশন নিয়েন না। আমার হাতটা ধরুন তো একটু। আদ্রিজার কথা শুনে অভ্র অবাক হয়ে বলল, কি? আপনি কি কানে শুনতে পান না? আমার হাতটা ধরুন।
আসলে এখানে ধরার মতো কিছু নেই, তো আপনি আমার হাতটা ধরলে আমি ঠিক পেয়ে যাব, তাই হাতটা ধরুন আমার। আদ্রিজার কথা শুনে অভ্র ভাবল কিছু। অভ্রের ভাবনার মাঝে আবারও বলে উঠল আদ্রিজা। কি হলো, ধরুন আমার হাত। আদ্রিজার কথা শুনে অভ্র নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, হুম ধরছি। অতঃপর অভ্র ধরল আদ্রিজার হাত। অভ্র হাত ধরতেই আদ্রিজা খানিকটা সাহস পেল সুইমিং পুলের কাছাকাছি যাওয়ার। আদ্রিজা সুইমিং পুলের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে উঠল, শক্ত করে ধরবেন কিন্তু ছাড়বেন আবার। আমরা ঠিক আপনার আংটিটা পেয়ে যাব। বলেই সেই চিকন পাইপটা দিয়ে আংটি উঠাতে ব্যস্ত হয়ে পড়ল আদ্রিজা। কিন্তু পাইপটা সুইমিং পুলের গভীরতা থেকে খুবই ছোট। আংটিটার কাছাকাছি যাওয়ার জন্য আদ্রিজা আরও ঝুঁকে পড়ল। যা দেখে অভ্র বলল, কি করছো, কি পড়ে যাবে তো? ওরে আদ্রিজার একটাই কথা, পড়ব না। দেখবেন এক্ষুনি আপনার আংটিটা পেয়ে যাব আমরা। বলতে বলতে আরও ঝুঁকে পড়ল আদ্রিজা। এবার অভ্রের ভয় হতে লাগল, এই মেয়ে নির্ঘাত আজ সুইমিং পুলের চুবানি খেয়ে ছাড়বে, সাথে তাকেও খাওয়াবে। অভ্র হালকা ভয় ভয় বলে উঠল, সাবধানে মিস ব্ল্যাকবেরি। আরে কিছু হবে না। বলেই আর একটু ঝুঁকতে নিল আদ্রিজা। সঙ্গে সঙ্গে যা হওয়ার তাই হলো, অত্যাধিক হারে ঝুঁকে যাওয়ার কারণে মুখ থুবড়ে সুইমিং পুলের মধ্যে পড়ল আদ্রিজা। অভ্র আদ্রিজার হাত ধরে থাকায় সেও বাঁচল না, ধপাস পড়ে গেল সুইমিং পুলের মধ্যে। তারপর আর কি, অভ্র আদ্রিজা দুজনেই নাকানিচুবানি খেতে লাগল সুইমিং পুলের মধ্যে। সময়টা সন্ধ্যা হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না, যার দরুন কেউ এলোও না অভ্র আদ্রিজাকে ধরতে। চোখ মুখ গরম করে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার দিকে। আর আদ্রিজা মাথা নিচু করে বসে আছে সুইমিং পুলের পাশে থাকা চেয়ারে। অভ্র আছে তার পাশের চেয়ারে। বর্তমানে টাওয়াল দিয়ে মাথা মুছোচ্ছে তারা দুজনে। কিছুক্ষণ আগেই হোটেলের দুজন লোক এসে তাদের হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে চলে যায়। বর্তমানে সেই টাওয়াল দিয়েই চোখ মুখ মুছোচ্ছে তারা দুজনে। হঠাৎই অভ্র কর্কশ কণ্ঠ নিয়ে বলল, তোমাকে কতবার বারণ করলাম, আংটিটা উঠিয়েও না, পারবে না ওইভাবে উঠাতে। কেন শুনলে না আমার কথা? ওরে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। আদ্রিজাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল অভ্র, এখন চুপ কেন? আংটি তো উঠাতে পারলেই না, উল্টো ভর সন্ধ্যাবেলা এইভাবে সুইমিং পুলে নাকানিচুবানি খাওয়া লাগল। অভ্রের কথার মাঝেই বলে উঠল আদ্রিজা, কে বলল আপনায়? আংটিটা উঠাতে পারিনি আমরা। অভ্র অবাক হল, ভীষণ অবাক হল আদ্রিজার কথা শুনে। অবাক হয়েই বলল সে, মানে? অভ্রের কথা শুনে নিজের ডান হাত বের করে আংটিটা দেখিয়ে বলল আদ্রিজা, মানে এটা। অবাক চোখে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার হাতের আংটিটার দিকে। সে সত্যি ভাবেনি সুইমিং পুলের চুবানি খেতে খেতেও আদ্রিজা তার আংটিটা উঠাবে। অভ্র অবাক হয়ে আদ্রিজার হাত থেকে আংটিটা নিয়ে বলল, তুমি আংটিটা উঠিয়েই ছেড়েছ? ওরে শুকনো হেসে বলল আদ্রিজা, হুম। এত দামের আংটি এমনি এমনি ছেড়ে দিতাম নাকি? আর আপনি কত শখ করে লাবণ্য আপুর জন্য আংটিটা কিনেছেন, এভাবে ছেড়ে দেই কি করে বলুন? আদ্রিজার কথা শুনে শুধু অবাক চোখে তাকিয়ে রইল অভ্র আদ্রিজার মুখের দিকে। তবে কিছু বলল না। রাতের আকাশ হয়ে উঠেছে তখন কালো। সন্ধ্যা গিয়ে চলে এসেছে রাত। তবে বেশি সময় হয়নি, তখন রাত ৮টার কাছাকাছি। এমন হঠাৎই ভেজালো অবস্থায় বসা থেকে উঠে দাঁড়ালো আদ্রিজা। বলল, এবার আমায় যেতে হবে? আদ্রিজার কথা শুনে অভ্র অবাক হয়ে বলল, এইভাবে যাবে?
ওরে নিজের দিকে তাকিয়ে কিছুটা নিরাশ গলায় বলল আদ্রিজা। আর তো উপায় নেই কোনো। আমি তো এখানে জামাকাপড় আনিনি। অভ্রের বুক করা রুম নাম্বার 507-এর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিজা। সাথে অপেক্ষা করছে সে অভ্রের জন্য। কিন্তু অভ্রের খবর নেই। কোথায় গেছে কে জানে। কিছুক্ষণ আগেই অভ্র আদ্রিজাকে তার রুমে যেতে বলে, যদিও আদ্রিজা প্রথমে আসতে চায়নি। কিন্তু অভ্রের ধমক খেতেই এক প্রকার বাধ্য হয়ে এসেছে সে। তাকে রুমে রেখে কোথাও একটা বেরিয়ে যায় অভ্র। আর সেই থেকেই গায়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিজা। হঠাৎই কারো রুমের আসার পায়ের শব্দ পেতেই টনক নড়ল আদ্রিজার। তবে কি অভ্র এসেছে? কথাটা ভেবে আলতো পায়ে যেতে লাগলো আদ্রিজার সামনে। কিন্তু কেউ তার দিকেই আসছে বুঝতে পেরে তৎক্ষণাৎ ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিল আদ্রিজা। এদিকে হাতে একটা প্যাকেট নিয়ে অভ্র এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তারপর দরজায় নক না করেই বলে উঠল সে, মিস ব্ল্যাকবেরি, তোমার জন্য একটা ড্রেস এনেছি। বিছানার ওপর রাখলাম, সেটা পরে নিও। বলেই হাতের প্যাকেটটা বিছানার উপর রেখে চলে গেল অভ্র অন্য রুমে। তাকেও ড্রেস চেঞ্জ করতে হবে। অভ্র যেতেই আস্তে আস্তে ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারল আদ্রিজা। আশেপাশে কোথাও অভ্রকে না দেখে বিছানার উপর তাকালো সে। সত্যি সত্যি বিছানার উপর একটা প্যাকেট দেখে বেশি কিছু না ভেবে টাওয়াল জড়িয়ে ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আদ্রিজা। তারপর বিছানার উপর থেকে প্যাকেটটা নিয়ে আবারও ঢুকে পড়ল সে ওয়াশরুমের মধ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজালো চুলগুলোকে টাওয়াল দিয়ে ভালো মতো মুছে চুলটা ঠিক করছিল অভ্র। পরনে তার হোয়াইট শার্ট, সাথে ব্ল্যাক জিন্স। মুখে গুনগুন আওয়াজ করছিল সে। এমন সময় সেখানে উপস্থিত হল আদ্রিজা, পরনে তার ব্ল্যাক চুড়িদার, চুলগুলো খোলা আর চোখে মোটা ফ্রেমের চশমা। সামনের দরজা টপকে সাদা পর্দা সরিয়ে এগিয়ে আসছিল সে। অভ্র আয়নাতেই দেখে আদ্রিজাকে। আদ্রিজাকে দেখেই পিছন ঘুরে তাকায় সে। বলে, হয়ে গেছে তোমার? অভ্রের কথা শুনে আদ্রিজা মাথা নাড়াতে নাড়াতে বলে, হুম। গুড। বলেই পুনরায় আয়নার দিকে তাকিয়ে বলে অভ্র, আচ্ছা তুমি আমায় এটা বলো, তুমি এখানে কি জন্য এসেছিলে? অভ্রের কথা শুনে থমকে গেল আদ্রিজা। এখন কি বলবে সে? শ্রাবণের কথা তো কোনোভাবেই বলা যাবে না অভ্রকে, তাহলে কি বলবে? আদ্রিজাকে চুপ থাকতে দেখে আবারও বলল অভ্র, কি হলো, তুমি কথা বলছো না কেন? অভ্রের কথা শুনে চমকে উঠল আদ্রিজা। কিছুটা আমতা আমতা করে হাত কচলাতে কচলাতে বলল, আসলে। আদ্রিজা আরও কিছু বলবে ঠিক সেই মুহূর্তেই তার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কানে আসতেই হকচকিয়ে উঠল আদ্রিজা। তৎক্ষণাৎ একবার অভ্রের দিকে তাকিয়ে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করল সে। উপরে মায়ের নাম দেখে বেশি কিছু না ভেবে ফোনটা তুলল সে। বলল, হ্যালো মা। আদ্রিজার হ্যালো মা শুনেই কর্কশ কণ্ঠ নিয়ে বলল আদ্রিজার মা, কোথায় আছিস তুই? রাত কয়টা বাজে? ঠিক আছে, সন্ধ্যার আগে ফিরে আসবি বলে গিয়েছিলি, এখন কটা বাজে? বলেই নানা কিছু বলে বকাঝকা করতে শুরু করে আদ্রিজাকে আদ্রিজার মা। আর আদ্রিজা মাথা নিচু করে চুপচাপ সব শুনতে লাগল। পরক্ষণেই কথার মাঝখানে বলে উঠল সে, মা আমি এক্ষুনি আসছি। আদ্রিজার কথা শুনে আদ্রিজার মাও বলে উঠল, আধ ঘন্টার মধ্যে বাড়ি না আসলে আজ তোর খবর আছে আদ্রিজা। মায়ের কথা শুনে আদ্রিজা আবারও অভ্রের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে অসহায় গলায় বলল, আসছি মা, আসছি আমি। বলেই ফোনটা কাটল আদ্রিজা। তারপর অভ্রের দিকে তাকিয়ে বলল সে,
আমায় যেতে হবে, আর দেরি হলে মা আমায় বাসায় ঢুকতেই দিবে না। আদ্রিজার কথা শুনে হেসে ফেলে অভ্র। অভ্রকে হাসতে দেখে বলল আদ্রিজা, আপনি হাসছেন? ৮ ঘন্টার মধ্যে বাড়ি না গেলে খবর আছে আমার, তাই আমি যাই। বলেই নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগল আদ্রিজা। হঠাৎই অভ্র কিছু একটা ভেবে বলে উঠল আদ্রিজাকে, দাঁড়াও। দরজার বাহিরে যাওয়ার জন্য সবেমাত্র পা রেখেছিল আদ্রিজা। হঠাৎই অভ্রের কণ্ঠ শুনে সামনে না গিয়ে পিছনে পা ফেলে অভ্রের দিকে তাকিয়ে বলল, বলুন। আমি তোমায় পৌঁছে দিচ্ছি, চল। অভ্রের কথা শুনে আদ্রিজা বলে উঠল, না না, তার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারব। তুমি পারবে কি পারবে না সেটা শুনতে চাইনি আমি। তোমায় আমি পৌঁছে দিচ্ছি মানে পৌঁছে দিচ্ছি, আর আমার জন্যই তো তোমার লেট হলো, তাই আমিই পৌঁছে দিব তোমায়। চল তুমি। বলেই রুম থেকে বেরিয়ে গেল অভ্র। অভ্রের কাণ্ডে আদ্রিজা কিছু বলতে গিয়েও বলতে পারল না আর। শেষমেশ কোনো উপায় পেয়ে সেও চলল অভ্রের পিছু পিছু। আদ্রিজাদের বাড়ির সামনে এসে গাড়ি থামালো অভ্র। অভ্র গাড়ি থামাতেই নিজের সিট বেল্ট খুলে বাহিরে বেরিয়ে আসলো আদ্রিজা। তারপর বলল, আজ তো আমাদের বাড়িতে চলুন, চা বা কফি খেয়ে যাবেন। আদ্রিজার কথা শুনে অভ্র মুচকি হেসে বলল, আজ হবে না, তবে এর পরের বার আসলে নিশ্চয়ই যাব। আপনি আগের বারও সেইম কথা বলেছিলেন। পরের বার আর বলবো না, থ্যাংক ইউ। অভ্রের কথা শুনে আদ্রিজা অবাক হয়ে বলল, ধন্যবাদ কেন? বারে তুমি আমার জন্য সন্ধ্যাবেলা সুইমিং পুলে সাঁতার কাটলে, আমার আংটিটা খুঁজে দিল, ধন্যবাদ তো দিতেই হয়। অভ্রের কথা শুনে হেসে ফেলে আদ্রিজা বলে, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত আপনায় আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে, আজ তবে আসি, আবার পরে দেখা হবে মিস ব্ল্যাকবেরি। অভ্রের কথা শুনে মুচকি হাসল আদ্রিজা। বলল, ঠিক আছে। প্রতি ওরে অভ্র আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল নিজের গন্তব্যের দিকে। আর আদ্রিজা আজও কিছুক্ষণ অভ্রের যাওয়ার পানে তাকিয়ে থেকে তপ্ত নিঃশ্বাস ফেলে চলল বাড়ির ভিতরে। না জানি মা আজ কি করে তাকে। তবে খুব বেশি বকবে না, কারণ যা বকা দেওয়ার সব মোবাইলেই দিয়ে ফেলেছে আদ্রিজার মা। পরন্তু বিকেল বেলা কফি হাউজের মাঝ বরাবর একটা টেবিল জুড়ে বসে আছে শরীফ, সিফাত, তুলি, বুশরা, আশিক, আরু আর আদ্রিজা। মূলত কফি খেতে সাথে আড্ডা দিতে এসেছে তারা। কফি অর্ডার করাও হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই হঠাৎই সিফাত বলে উঠল, আচ্ছা, আমাদের মধ্যে সবার আগে বিয়েটা কে করবে বলতো? সিফাতের এমন অদ্ভুত প্রশ্ন শুনে হতভাগ প্রায় সবাই। আর হতভাগ হয়েই বলল তুলি, তুই কি আর কোনো প্রশ্ন খুঁজে পেলি না? তুলির কথা শুনে সিফাত বলে উঠল, কেন, প্রশ্ন পছন্দ হয়নি? ওরে আরও বাদে সবাই একসাথে বলে উঠল, না। সবার একসাথে না শুনে কানে হাত দিল সিফাত। বলল, ঠিক আছে ঠিক আছে, অন্য কিছু বলছি। আচ্ছা, আমার বিয়ায় তোরা কি গিফট দিবি ক দেহি? ভালো ভালো গিফট দিবি, কিন্তু যাতে বাসর ঘরে আমি আমার বউরে গর্ব করে বলতে পারি, দেখো আমার প্রাণবন্ধুরা কত ভালো, কত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমাদের। সিফাতের কথার মাঝখানেই আশিক ফট করে বলে উঠল, আচ্ছা, তোর বিয়ায় একটা বড় বদনা দিমু আনে, যাতে তুই আর তোর বউ বাথরুমে গেলেই আমার কথা মনে করতে পারোস। আশিকের কথা শুনপ নাক ছিটকে বলল বুশরা, ছি ছি, আর কিছু পেলি না শেষে কি না বদনা? বুশরার কথা শুনে আশিক বলল, ও তো নাক ছিটকাইও না, ওরে একটা দিল, তোরে দুইটা দিমু আনে। তোর বদনা তুই রাখো। বুশরা
এদের কথা শুনে খানিকটা বিরক্ত হয়ে বলল আরু, হচ্ছেটা কি, এটা কফি হাউস ভুলে গেলি তোরা? আরুর কথা শুনে চুপ হয়ে গেল সবাই। সাথে কিছুটা হতাশ হয়ে বলল তুলি, কি হয়েছে তোর? সেই আসার পর থেকেই দেখছি তুই চুপচাপ। কিছু কি হয়েছে আরু? তুলির কথা বাকি সবাই বেশ জোর দিয়ে বলল, সত্যি কি কিছু হয়েছে আরু? সবার কথা শুনে আরু নিরাশ হয়ে বলল, কি হবে, কিছুই হয়নি। আরুর কথা শুনে এবার আশিক বলে উঠল, ও আমার আরু ছুনা, এভাবে মন খারাপ করে না। মন খুলে হাসো, যদি বেরিয়ে যাবে সব দাঁতকপাটি। আশিকের কবিতা শুনে তুলি ফট বলে উঠল, মারো তালি। সঙ্গে সঙ্গে টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। শুধু হাসল না আরু, মনটা তার সত্যি খারাপ আজ। আরুকে এখনো হাসতে না দেখে, সাথে আশিকের কবিতা শুনে রাগ করতে না দেখে এবার বেশ সিরিয়াস হলো সবাই। সত্যি বড়সড় কোনো ঘটনা ঘটেছে আরুর সাথে, যার জন্য আরু চুপচাপ। কিন্তু ঘটলটা কি? বেশ চিন্তিত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে সবাই আরুর মুখের দিকে। তারা সত্যি বুঝতে পারছে না হুট করে আরুর হলোটা কি। সবাই একে অপরের দিকে চোখাচোখি করল একবার। তারপর সবার মাঝ থেকে আদ্রিজা বলে উঠল, কি হয়েছে তোর আরু? প্রতি ওরে আরু আবারও বলে উঠল, কি হবে, কিছুই হয়নি। আরুর জবাব শুনে হতাশ হলো সবাই। সিফাত বলল, কিছু একটা তো হয়েছেই, না হলে তুই আজ এত চুপচাপ কেন? সেটাই তো বল না আরু, কি হয়েছে তোর? বুশরা, বল আরু, আমরা তো তোর বন্ধুই, আমাদের না বললে কাকে বলবি বলতো? তুলি, আরু ছুনা প্লিজ বলে ফেলো, কি হয়েছে তোমার? আশিক। এভাবে একে একে সবাই জোর করতে লাগলো আরুকে বলার জন্য। এমন সময় সেখানে দুজন ওয়েটার এসে কফি দিয়ে গেল তাদের। আর আরুও সবার জোড়াজুড়িতে বলে উঠল, ঠিক আছে বলছি। আরুর কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল আরুর মুখের দিকে। আর সবার চাহনি দেখে নিরাশ হয়েই বলল আরু, বাবা বলেছে কাল নাকি কোন ছেলে দেখতে আসবে আমায়। আশিক সবেমাত্র কফির কাপটা হাতে নিয়ে কফিতে চুমুক দিয়েছিল। হুট করেই আরুর কথা শোনার সাথে সাথে বিষম খেলসে। সঙ্গে কাশিও উঠে গেল আশিকের। আশিক কাশতে কাশতেই বলে উঠল, কি তোকে দেখতে আসবে? আলহামদুলিল্লাহ, বিয়েটা হলে একদম বেঁচে যাব। আমার কবিতার দুশমন। আশিকের কথাটাতে আপাতত কেউ পাত্তা না দিয়ে সিফাত বলল, সত্যি তোকে দেখতে আসবে আরু? সিফাতের কথা শুনে আরুও নিরাশ হয়ে বলল, মা তো তাই বলল। ও, এই জন্যই মুখ গোমরা করে বসে আছিস? আদ্রিজা, ওরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরু। আরুর মন খারাপ দেখে সবাই একে একে বলে উঠল, আরে মন খারাপ করিস না, আর দেখতে এলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। আদ্রিজা, সেটাই তো প্যারা নাই চিল দোস্ত, তুই কাল তোরা যাবি তো আমাদের বাড়িতে? মা তোদের যেতে বলেছে। আরুর কথা শুনে বেশ এক্সাইটেড ভাব নিয়েই বলল আশিক, আমি যাব, সবার আগে দেখতে হবে না কোনো মহাপুরুষ তোকে দেখতে আসবে। যাইস। আরু, প্রতি ওরে খুব এক্সাইটেড ভাব নিয়েই গলা ঝেড়ে বলল আশিক, কাইল আমি বান্ধবীর বাড়ি যামু আলু পটল দই নিয়া। আমার কবিতার শত্রু আরু ছুনার নাকি হবে বিয়া। মারো তালি। আশিকের কথা শুনে মাথায় হাত সবার। এই ছেলে শুধরানোর নয়। রাতের নিকষ কালো অন্ধকারের মাঝে জানালার ধারে চুপচাপ বসে আছে আদ্রিজা। অপেক্ষা করছে সে শ্রাবণের ফোনের। আদ্রিজা ভাবছে অনেক কিছু।
এবার হয়তো আরও ওদের তার ভালোবাসা কথা বলে দেওয়া উচিত। আদ্রিজা ভেবে নিয়েছে কাল যখন আরুদের বাড়িতে যাবে তখন সুযোগ বুঝে তার আর শ্রাবণের ভালোবাসার কথাটা বলে দিবে সবাইকে। না জানি তার কথাগুলো শোনার পর সবাই কেমন রিয়েকশন দেয়। হয়তো তারা বিশ্বাসই করতে চাইবে না। আনমনেই মুচকি হাসল আদ্রিজা, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে তাকালো আকাশপথে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোন করেছে। আদ্রিজা ভীষণ খুশি হয়ে ফোনটা তুলল। বলল, হ্যালো। অতঃপর প্রেমালাপ জুড়ে দিল দুজন। টেবিলের উপর মাথা গুজে একটা সুন্দর শোপিচের দিকে তাকিয়ে আছে অভ্র। শোপিচটা লাবণ্য গিফট করেছিল তাকে। খুব পছন্দের অভ্রের, সহজে কাউকে ধরতে দেয় না এটা। অভ্র টেবিলের ওপর থেকে মাথা উঠাল। তারপর শোপিচটার দিকে তাকিয়ে নীরব কণ্ঠ বলল, কবে তোকে বলবো ভালোবাসি? কবে মনটা হবে শান্ত? আমি যেন দিনে দিনে ব্যাকুলতার শীর্ষে লাবণ্য। আচ্ছা, আমি ভালোবাসি বললে তুইও কি ভালোবাসি বলবি আমায়? কেন যে কাল এলি না তুই? একবার তো আসা উচিত ছিল। কত আশা নিয়ে গিয়েছিলাম বলতো। তুই আসলেই খুব বাজে লাবণ্য, খুব বাজে। বলেই অভিমানী অভ্র দীর্ঘ শ্বাস ফেলল। ধৈর্যের এবার বাঁধ ভেঙে যাচ্ছে তার। সূর্যের মিটমিট আলোর মাঝে কাঁথা জড়িয়ে বেঘোরে ঘুমিয়ে আছে অভ্র। হঠাৎই সূর্যের প্রখর আলো এসে মুখে পড়তেই নড়েচড়ে উঠল সে। পাশ ফিরে অন্যদিকে ঘুমালো আবার। হঠাৎই কানে ঝুনঝুনাঝুন শব্দ ভেসে আসলো অভ্রের। এতে খানিকটা বিরক্ত হল অভ্র। কারণ এই শব্দের কারণে সে ঘুমাতে পারছে না। ধীরে ধীরে এই শব্দটা যেন আরো প্রখর হলো, ভেসে আসতে লাগলো আরো কাছ থেকে। অভ্র বিরক্ত হল, ভীষণ বিরক্ত হল। আর বিরক্ত নিয়েই শোয়া থেকে উঠে বসল সে। কোথা থেকে আসছে এই শব্দকে সকাল সকাল তার ঘুমের 13টা বাজিয়ে দিল। অভ্র কিছুক্ষণ চুপচাপ বসে থেকে শব্দটা খেয়াল করল কেউ একজন তার রুমের বাহিরেই ঘন ঘন শব্দ করে চলেছে। অভ্র বেশি কিছু না ভেবেই চরম বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে পড়ল। কোনোভাবে যদি এই শব্দের পিছনে তুষারের হাত থাকে তাহলে আজ কোনোভাবেই ছাড়বে না তাকে। প্রচণ্ড রাগ নিয়েই বেরিয়ে গেল অভ্র রুম থেকে। রুম থেকে বের হতেই হঠাৎই তার পায়ের সামনে একটা ধবধবে সাদা রঙের বিড়াল এসে হাজির। সাদা বিড়ালটা দেখে চরম অবাক হল অভ্র, কারণ তাদের বাড়িতে সচরাচর কোনো বিড়াল আসে না। তাহলে এটা আসলো কোথা থেকে? এরই মাঝে সামনের সিঁড়ি বেয়ে কালো জর্জেট থ্রিপিচ পরে, পায়ে পায়েল পরে, চুলগুলো বিনুনি করে, চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে এক প্রকার দৌড়েই উপরে এগিয়ে আসলো আদ্রিজা। এই সাদা বিলাইটা বড্ড জ্বালাচ্ছে তাকে। কি কারণে যে রাস্তা থেকে উঠিয়ে আনতে গেল কে জানে। আদ্রিজা সামনের দিকে তাকিয়েই দাঁড়িয়ে পড়ল চুপচাপ। কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে অভ্র, আর অভ্রের পায়ের কাছেই রয়েছে কতক্ষণ আগে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া পুচকে একটা সাদা বিলাই। আদ্রিজা শুকনো ঢোক গিলল। কারণ কতক্ষণ আগেই আরু বলেছিল তাকে, বিড়াল আনছো আর যাই করছো খেয়াল রাখিস অভ্র ভাইয়ার রুমে যেন না যায়। কারণ ভাইয়া এইসব পছন্দ করে না। দেখলে কিন্তু ভীষণ রেগে যাবে। তাই সাবধান। আরুর কথাগুলো মনে পড়তেই কিছুটা ঘাবড়ে গেল আদ্রিজা। যদিও এখন পর্যন্ত অভ্রের রাগটা দেখেনি সে। আদ্রিজা একটু একটু করে এগিয়ে যেতে লাগলো অভ্রের দিকে। এদিকে অভ্র তাকিয়ে রইল আদ্রিজার দিকে। মেয়েটা যেন বারে বারে কালোতেই তার সামনে আসে। আচ্ছা, মেয়েটা কি কালো রং খুব প্রচণ্ড করে? যতবারই এই মেয়েটাকে দেখেছে অভ্র শুধু কাল বাদে কালোতেই দেখেছে বারে বারে।
অবশ্য কাল তো সে নিজেও কালো রঙের চুড়িদার এনে দিয়েছিল আদ্রিজাকে। অভ্র তাকিয়ে রইল আদ্রিজার আসার পানে, সাথে আদ্রিজার পায়ের দিকটাও খেয়াল করেছে সে। কারণ ঝুনঝুনাঝুন শব্দটা তার পায়ের কাছ থেকেই আসছে। অভ্র বুঝল আদ্রিজা আজ আনকমন একটা জিনিস পরেছে, সেটা হলো পায়েল। কিন্তু এই আনকমন জিনিসটা যে চরম বিরক্ত করছে তাকে। অভ্রের মোটেও পছন্দ হচ্ছে না শব্দটা। আদ্রিজা একটু একটু করে এগিয়ে এসে থামল অভ্রের সামনে। পাল্টা কিছু বলবে তার আগেই বলে উঠল অভ্র, এই বিড়াল তুমি এনেছ, মিস ব্ল্যাকবেরি? আদ্রিজা থমকে গেল অভ্রের কথা শুনে। মাথা নিচু করেই বলল সে, আমি দুঃখিত। বিশ্বাস করুন, বিড়ালটাকে হাজারবার বারণ করেছি যাতে ওটা এখানে না আসে, ধরেও রেখেছিলাম। কিন্তু বদমাশ বিড়ালটা কথা শোনেনি আমার, দৌড়ে চলেই আসলো। আরও একবার আশায় নিয়েও গিয়েছিলাম, কিন্তু আবার হাত থেকে ছুটে চলে আসে এখানে। একবার হাতে পাই, দুদিন খেতে দিব না। আমাদের পাশের বাসায় একটা মেয়ে বিড়াল আছে, ভেবেছিলাম এনে দিব, সেটাকেও আর আনবো বাড়িতে। প্লিজ রাগ করবেন না। অভ্র হতভাগ। এত কিছু বলে দিল মেয়েটা। আদ্রিজার লাস্টের কথাগুলো শুনে ভীষণ হাসি পায় অভ্রের, কিন্তু হাসেনি সে। অভ্র বেশ গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বিড়াল যে ভুল করেছে তার শাস্তি হিসেবে তুমি যা বললে তা নয়, মানলাম, কিন্তু তুমি যে ভুল করেছ তার বেলা। আদ্রিজা অবাক হল, ভীষণ অবাক হল। অবাক হয়েই বলল সে, আমি কি ভুল করেছি? কি ভুল করেছ? পায়ে কি পড়ে এসেছ তুমি? অভ্রের কথা শুনে নিজের পায়ের দিকে তাকালো আদ্রিজা। তেমন কিছু চোখে না পড়াতে বলল সে, পায়ে কি পড়েছি? কই কিছু না তো। আদ্রিজার কথা শুনে ভ্রুকুচকে বলল অভ্র, জানো তো অভ্র মিথ্যে বলা পছন্দ করে না। আমি সত্যি বলছি, আমি কিছু পড়িনি। আবারও মিথ্যে বলে, পায়ে ঝুনঝুন শব্দ করনি তুমি, আর পায়ে পায়েল পড়েছ কেন? জানো কি তোমার এই পায়েলের ঝুনঝুন শব্দে কতটা বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠেছি আমি? আদ্রিজা হতভম্ব। সে সত্যি বুঝতে পারেনি অভ্র এতক্ষণ তার পায়েল সম্পর্কে বলছিল। আজ হুট করেই এটা পড়তে মন চাইছিল আদ্রিজার, তাই পড়েও নিয়েছিল সে। কিন্তু তার এই পায়েল যে কারো ঘুমের বেঘাত ঘটাবে এটা বুঝতে পারেনি আদ্রিজা। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলে আদ্রিজা বলে, আমি সত্যি বুঝতে পারিনি আমার পায়েলে আপনার সমস্যা হবে। আমি খুবই দুঃখিত। আদ্রিজায় কথায় কপাল চুলকালো অভ্র। বলল, কথায় কথায় সরি বলা এটা কি তোমার অভ্যাস মিস ব্ল্যাকবেরি? অভ্রের কথা শুনে মাথা উঁচু করল আদ্রিজা। খানিকটা বিষণ্ণ ভরা কণ্ঠ নিয়ে বলল, ভুল করলে তো সরি বলতে হয়, তাই না? তা ঠিক আছে। তবে জানো তো সব ভুলের ক্ষমা হয় না। ঠিক বুঝলাম না। বেশি বুঝে কাজ নেই, আরুর জন্যই এসেছ তো? ওরে মাথা নাড়িয়ে বলে আদ্রিজা। এমন সময় সেখানে এগিয়ে আসে তুলি। বলে, আদ্রিজা কোথায় তুই? সেই কখন থেকে খুঁজছি তোকে। আরু ডাকছে চল। তুলির কণ্ঠ শুনতাই বলে আদ্রিজা, আমাকে যেতে হবে, আরু ডাকছে। আদ্রিজার কথা শুনে অভ্র বলে, যাও, তোমার বিড়াল নিয়ে যেও কিন্তু। অভ্রের কথা শুনে আদ্রিজাও বেশি না ভেবে বিড়ালটাকে ধরে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বিড়াল আর আমার পায়েলের জন্য আমি খুবই দুঃখিত। বলেই চলে যায় আদ্রিজা। আর অভ্র কিছু না বলে শুধু তাকিয়ে থাকে আদ্রিজার যাওয়ার পানে। আনমনেই বলে, এই মেয়েটা যেন বড্ড বেশি সাদাসিধে। অতঃপর অভ্র আর বেশি ভাবল না।
তপ্ত নিঃশ্বাস ফেলে চলে যায় তার রুমের ভিতরে। আয়নার সামনে বসে আছে আরু। বিরক্ত লাগছে তার। আরুর এই মুহূর্তে বিয়ে শাদী করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কিন্তু হুট করে যে কোনো হাদারাম তাকে দেখতে আসছে কে জানে। আরু মন থেকে চাইছে ছেলের যেন তাকে কোনোভাবেই পছন্দ না হয়। একবার পছন্দ হয়ে গেলে বিয়েটা আর আটকাতে পারবে না আরু, কারণ বাবার মুখের ওপর না করার ক্ষমতা আরুর নেই। আরুর ভাবনার মাঝেই কোলে বিড়ালছানা নিয়ে হাজির হলো আদ্রিজা। বলল, কি রে, ডেকেছিলি আমায়? আদ্রিজার কথায় ভাবনায় ছেদ পড়ল আরুর। পিছন ফিরে বলল সে, এতক্ষণে তোর আসার সময় হলো, সেই কখন থেকে ডাকছি তোকে, কোথায় ছিলি? আর তুলি কই? ওরে সামনে এগিয়ে আসতে আসতে বলল আদ্রিজা। আর বলিস না, বদমাস বিড়ালটাকে ধরতে ধরতেই দেরি হয়ে গেছে। আর তুলি বাহিরে গেছে, বুশরা ওরা সবাই এসেছে নাকি? ওদের আনতেই গিয়েছে তুলি। আদ্রিজার কথা শুনে আরু অবাক হয়ে বলল, ওহ, কিন্তু বিড়াল আনতে তোর দেরি হলো কেন? আর বলিস না, হাত থেকে ছুটে গিয়েছিল আর সেটাকে ধরতে ধরতেই এত দেরি। কি? কোনোভাবে ভাইয়ার রুমে যায়নি তো? ওরে আরুর সামনে দাঁড়িয়ে বলল আদ্রিজা। তা যায়নি, কিন্তু? কিন্তু কি? ওনার রুমের দরজা পর্যন্ত গিয়েছিল। ভাইয়া দেখে নি তো তোদের? দেখছে তো। কিছু বলেনি? না, তেমন কিছু বলেনি। আরু অবাক হলো আদ্রিজার কথা শুনে। তার ভাই রাগ দেখালো না। হয়তো আদ্রিজা দেখেই রাগ দেখায়, নিশে হলে তো এতক্ষণে পুরো বাড়ি মাথায় করত। আরু তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যাক, ভালো হয়েছে, তবে একটু সামলে রাখিস তোর বিড়াল ছানাকে। আরুর কথা শুনে মুচকি হেসে বলল আদ্রিজা, ঠিক আছে। এরই মাঝে সেখানে উপস্থিত হল তুলি, বুশরা, সিফাত আর শরীফ। শুধু আসলো না আশিক। আদ্রিজা ওদের দেখেই বলল, তোরা সবাই চলে এসেছিস? ওরে সিফাত বলল, হঠাৎই আরু বলল, তোরা সবাই এসেছিস, কিন্তু আমাদের কবি মশাই তো এখনো এলো না, ও আসবে না? আরুর কথা শুনে আদ্রিজাও খেয়াল করল বিষয়টা। বলল, সত্যি তো, আশিক কেন আসেনি? কাল তো দেখলাম ওই সবার আগে আসার কথা বলেছিল। আদ্রিজার কথা শুনে শরীফ বলল, আর বলিস না, সকালে ফোন দিয়েছিলাম, বলল হুট করেই ওর কোনো বোনের ছেলে না মেয়ে হয়েছে, সেখানে গিয়েছে। আসতে চাইছিল কিন্তু আসতে পারেনি। শরীফের কথা শুনে আরু বলল, ভালোই হইছে বান্দরটা আসেনি। আসলেই তো ওর ফালতু কবিতা শোনাত। আশিকের নাম নিল কি? এরই মাঝে আরুর ফোনটা বেজে উঠল। উপরে আশিকের নাম দেখে বলল আরু, শয়তানটার নাম নিলাম, আর শয়তানটাই ফোন দিল। আরুর কথা শুনে হাসল সবাই। বুশরা বলল, ধর ফোনটা লাউডে দিস, আমরাও তো শুনি কি বলে তোকে। ওরে আরুও বেশি কিছু না ভেবে ফোনটা তুলে বলল, কি হয়েছে? আরুর ভয়েস কানে আসতেই আশিক গলা ঝেড়ে বলে উঠল, ওগো আমার প্রিয়তমা, আমি দাড়ি তুমি কমা। আশিকের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দিল। আর আরু বলল, তুই থাক, তোর কমা নিয়ে আমি সেমিকোলনেই ঠিক আছি। এভাবে বলে, না আরু ছুনা, আজ বাদে কাল হয়ে যাবে, তুমি অন্য কারো জানো ছোনা মোনা। আশিকের কথা শুনে বিরক্তি প্রকাশ করল আরু। বলল, এ থামবি তুই তোর ফালতু কবিতা নিয়ে? আরুর কথা শুনে হাসল আশিক বলল, আরে মজা করছিলাম তো। তা ছেলে পছন্দ হয়েছে? ওরে আরও কিছু বলার আগেই তুলি বলে উঠল,
ছেলেপক্ষ তো এখনো এসেই পৌঁছালো না। তুলির কথা শুনে আশিক অবাক হয়ে বলল, আরে কষ্কি, আমি ঢাকা দিয়া বরিশাল চইলা আসলাম আর আরুর জামাই এখন পর্যন্ত আরুগো বাসাতেই যাইতে পারল না। তুই তো আর কথাই কইস না, কাল বললি সবার আগে তুই আসবি আরুদের বাসায় আর এখন বরিশাল যাইয়া উঠছস। তুলি, আর বলিস না, আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কাল রাতে হুট করেই বাবা বরিশাল যাওয়ার কথা উঠালো। আমার দুঃসম্পর্কের এক বোনের মেয়ে হইছে, সেখানে আসছি বুঝলি। তবে চিন্তা করিস না, কাল বা পরশুর মধ্যেই আসছি আমি। জামাইয়ের ছবি তুলতে ভুলবি না কিন্তু। এরই মাঝে আশিকের ডাক পড়ল। আশিক খানিকটা বিস্মিত গলায় বলল, আচ্ছা এখন তবে রাখি বুঝলি, পরে কথা হবে। বলেই ফোনটা কাটল আশিক। এমন সময় সেখানে উপস্থিত হল আরুর মা। বললেন উনি, কিরে আরুকে সাজানো কমপ্লিট হয়েছে তোদের? ওনারা তো চলে এসেছে। প্রতি ওরে আদ্রিজা বলে উঠল, জি আন্টি, হয়ে গেছে। খুব ভালো, আমি বললেই ওকে নিয়ে আসিস কিন্তু। আরুর মায়ের কথা শুনে আদ্রিজাও মুচকি হেসে বলল, ঠিক আছে আন্টি। হুম। বলেই বেরিয়ে গেলেন আদ্রিজার মা। আদ্রিজার মা যেতেই নিজের মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে মেরে বলল, আরু, ফালতু, আমি যাবই না। সিঁড়ি বেয়ে খুব পরিপাটি সাজে নিচে নেমে আসলো অভ্র। সে নামতেই অভ্রের বাবা পাত্রপক্ষের বাবাকে বলে উঠল, ও হচ্ছে আমার বড় ছেলে অভ্র। অভ্রের কথা শুনে পাত্রপক্ষের বাবাও খুশি মনে অভ্রের দিকে তাকিয়ে বলল, খুব ভালো। এরই মধ্যে সেখানে উপস্থিত হল আরু, আর আরুর পাশেই আদ্রিজ নিয়ে আসছে তাকে। আর ওদের পিছনে তুলিরাও আসছে। অভ্র তাকালো একবার, পরক্ষণেই চোখ সরিয়ে গিয়ে বসল বাবার পাশ দিয়ে। আরুকে দেখেই খুশি মনে বলল আরুর বাবা, আর এই হচ্ছে আমার ছোট মেয়ে আরু। বিএ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে এখন। আদ্রিজা আরুকে বসিয়ে দেয় ছেলের সোজাসুজি থাকা সোফাটায়। আরু মাথা নিচু করে চুপচাপ বসে আছে, বিরক্ত লাগছে তার। আসার একদম ইচ্ছে ছিল না, তার মায়ের জোরাজোরিতে আসতে হয়েছে তাকে। অতঃপর দেখা সাক্ষাৎ হল দুপক্ষের মাঝে। আরু এক পলক দেখেছিল ছেলেকে, তার ভালো লাগেনি। কিন্তু ছেলের হাবভাব দেখে যা বুঝল আরু, তাকে ছেলের ভালো লেগেছে হয়তো। অভ্রের রুমের আশেপাশে চোখ বুলাচ্ছে আদ্রিজা। কারণ তার বদমাশ বিড়াল ছানাটা আবার কোথাও একটা চলে গেছে। আর সেটা এদিকেই দৌড়ে এসেছে আবার। আদ্রিজা বুঝে না এই বদমাশ বিড়ালটা বারবার এদিকেই কেন আসে। আজ একবার ধরতে পারলে বদমাশটাকে আর ছাড়বে না আদ্রিজা। ভালোই হচ্ছিল, তখন রাস্তায় গাড়ির নিচে পড়তে নিয়েছিল, ভালোবেসে বাঁচিয়ে। সত্যি যেন ভুল করেছে আদ্রিজা। পাত্রপক্ষ চলে গেছে সেই কখন, এখন সেও বাড়ি ফিরবে, কিন্তু এই বদমাশ বিড়ালটার জন্য তাও পারছে না। কোথায় যে গেল বান্দরটা ভেবেই আশেপাশে চোখ বুলাতে লাগলো আদ্রিজা। কিন্তু কোথাও দেখতে পেল না সেটাকে। হঠাৎই আদ্রিজার চোখ গেল অভ্রের রুমের খাটের তলার দিকে। বিড়ালটা সেখানেই বসে আছে চুপচাপ। আদ্রিজা বিড়ালটার কাণ্ডে অবাক হয়ে বলল, দেখছো ধলা বিলাইটার কাণ্ড, আর জায়গা পেল না যে রুমটায় আসতে বারণ করেছি সেটাতেই এসে বসে আছে। আদ্রিজা পড়ল মহা বিপদে, এখন কি করবে সে। আরু তো বারবার বারণ করেছিল তাকে বিড়ালটা যাতে অভ্রের রুমে না যায়। কিন্তু এই বদমাশ বিড়ালটা তো অভ্রের রুমে ঢুকেই বসে আছে। আদ্রিজা পায়চারি করতে লাগলো অভ্রের রুমের দরজার সামনে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না এটা ভেবে কনফিউশনে ভুগছে সে। এইভাবে হুট করে পারমিশন ছাড়া কারো রুমে ঢোকাটা তো অন্যায়। কিন্তু আর তো উপায়ও নেই। নিচের সব কাজ সেরে নিজের রুমে যাওয়ার জন্য অগ্রসর হল অভ্র।
আজ তুষার না থাকায় খুব একটা ভালো লাগছে না অভ্রের। অভ্র বুঝল না তুষার আজ আসলো না কেন। সেই যে হোটেল থেকে ভয়ের চোটে পালিয়েছিল, তারপর আর দেখাই হয়নি অভ্রের সাথে তুষারের। অভ্র ভাবল রুমে গিয়ে একবার ফোন করবে তুষারকে। ছেলেটার বক বক না শুনলে ভালো লাগে না অভ্রের। হঠাৎই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আবারও সেই ঝুনঝুনাঝুন শব্দটা কানে ভেসে আসলো অভ্রের। শব্দটা কানে আসতেই অভ্র বুঝল আদ্রিজা হয়তো উপরে আছে। কিন্তু আরু আর ওর বন্ধুরা তো সবাই নিচে আছে, তাহলে এই মেয়ে একা উপরে কি করছে? অভ্র খানিকটা কৌতূহল নিয়ে এগিয়ে চলল উপরে। আদ্রিজা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল অভ্রের রুমে ঢুকবে সে, কারণ আর কোনো উপায় নেই এছাড়া। আদ্রিজা জোরে নিঃশ্বাস ফেলে ভিতরে যাওয়ার জন্য অগ্রসর হবে এমন সময় পিছন থেকে বলে উঠল অভ্র। মিস ব্ল্যাকবেরি, তুমি একা এখানে কি করছো? আচমকাই অভ্রের ভয়েস শুনে খানিকটা চমকে উঠল আদ্রিজা। পিছন ফিরে সত্যি সত্যি অভ্রকে দেখে খানিকটা ভীতু গলায় বলল সে। আপনি চলে এসেছেন? আদ্রিজার কথা শুনে অভ্র অবাক হয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল। কেন, আমার আশা বারণ ছিল নাকি? অভ্রের কথা শুনে চমকে উঠল আদ্রিজা। বিস্মিত গলায় বলল সে। এমা নানা, তা কেন হবে? আপনার রুম, আপনাদের বারণ কেন থাকবে? তাহলে বললে যে? আদ্রিজা কাঁপছে, সাথে হাতও কোচলাচ্ছে। সাথে ভাবছে সকালে রাগ না দেখালেও এবার নির্ঘাত রেগে যাবে অভ্র। সাথে তাকেও কথা শোনাবে অনেক। মনে মনে হাজারটা গালাগালি করল আদ্রিজা তার বিড়াল ছানাকে। আদ্রিজাকে কাঁপতে দেখে বেশ অবাক হয়েই বলল অভ্র। কিছু কি হয়েছে আদ্রিজা? ওরে আহত দৃষ্টিতে তাকায় আদ্রিজা অভ্রের দিকে। আদ্রিজার চাহনি দেখে আবারও বলে উঠল অভ্র। কিছু কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে? কি হয়েছে বলো আমায়। অভ্রের কথা শুনে আদ্রিজা বেশি না ভেবে ফতাফত করে কাপা কাপা গলায় বলে ফেলে। আমি খুব দুঃখিত। সকালেও আমার জন্য আপনার ঘুমে বেঘাত ঘটল, এখন আবার আপনার রুমের বাহিরে ঘুরঘুর করছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার ওই বদমাশ বিড়ালটা আবার আপনার রুম চলে গেছে। সকালে তাও আপনার রুমের বাহিরে ঘুরঘুর করেছিল, কিন্তু এখন সাহস বেড়ে আপনার রুমে ঢুকে গেছে। প্লিজ রাগ করবেন না। আমি একবার ওটাতে সামনে পেলে খুব করে বকে দিব। আর জীবনে কোনোদিন ওটাকে আপনাদের বাড়িতে আনব না। আমি সত্যি খুব দুঃখিত। আই এম সরি। প্লিজ রেগে যাবে না। পুরো একশ্বাসে কথাগুলো বলে দম ছাড়ল আদ্রিজা। আর অভ্র আদ্রিজার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলল। কি? খানিকটা বিস্মিত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার মুখের দিকে, কারণ সে সত্যিই বুঝতে পারেনি আদ্রিজার ফরফর করে বলা কথাগুলো। অভ্র তার বিস্মিত গলা নিয়ে আবারও বলে উঠল আদ্রিজাকে। কি বললে তুমি? আমি ঠিক বুঝেনি, আবার বলো। অভ্রের কথা শুনে হতাশ হল আদ্রিজা। আবারও ফরফর করে কিছু বলতে নিবে, তার আগেই অভ্র বলে উঠল। এই আস্তে আস্তে বলো, কেউ লড়াচ্ছে না তোমায়, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে বলো। অভ্রের কথা শুনে আদ্রিজাও নিজেকে শান্ত করে ভয়ার্ত গলায় আস্তে আস্তে বলে উঠল। আসলে হয়েছে কি, আপনার রুমের খাটের তলায় আমার সেই বদমাশ বিলাইটা ঢুকে পড়েছে। এখন আপনি কি খুব রেগে গেছেন? বিশ্বাস করুন, আমি বদমাশ বিড়ালটাকে বারবার বারণ করেছিলাম, কিন্তু শোনেনি আমার কথা। এখন আপনি কি আমায় একটু হেল্প করবেন আপনার রুম থেকে বের করতে? আমি ওকে নিয়েই চলে যাব।
আদ্রিজার কথা শুনে অভ্র এগিয়ে গেল তার রুমের দরজার সামনে। সত্যি সত্যি তার খাটের তলায় আদ্রিজার বিড়ালটাকে বসে থাকতে দেখে চরম অবাক হল অভ্র। এই মুহূর্তে যদি আদ্রিজার জায়গায় অন্য কেউ থাকত তাহলে হয়তো এতক্ষণে রেগে আগুন হয়ে যেত অভ্র। কিন্তু এই মুহূর্তে রাগটা যেন আসছে না। সকালেও আসেনি, কেন যেন আদ্রিজার ওপর রাগটা আসে না অভ্রের। অভ্র খানিকক্ষণ চুপ রইল। অভ্রকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমতা আমতা করে বলল আদ্রিজা, আমি কি যাব আপনার রুমে? বিশ্বাস করুন কিছু করব না, জাস্ট বিড়াল ছানাটাকে আপনার খাটের তলা থেকে নিয়ে চলে আসব। আদ্রিজার কথা শুনে অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তবে মাথায় রেখো কোনো জিনিসের ক্ষতি যেন না হয়। হবে না, আমি আপনায় কথা দিচ্ছি। ওরে শুকনো হেসে বলল অভ্র, ঠিক আছে যাও। অভ্রের কথা শুনে আদ্রিজাও খুশি মনে বলল, ধন্যবাদ আপনায়। এতটুকু বলে অভ্রের রুমের ভিতর ঢুকে পড়ল আদ্রিজা। আর অভ্র সেও ভিতরে ঢুকে দরজা পাশ দিয়ে দাঁড়ালো চুপচাপ। আদ্রিজা ভিতরে ঢুকে নিচে বসে ডাকল বিড়াল ছানাকে। কিন্তু বদমাশ বিড়াল ছানাটা কথা শুনছে না আদ্রিজার। অন্য সময় হলে আদ্রিজা খাটের তলায় ঢুকে বের করত বিড়ালটাকে, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই সম্ভব নয়, যার একমাত্র কারণ হল অভ্র তার পিছনে দাঁড়িয়ে। আদ্রিজা আবারও বিড়াল ছানার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমায় কাছে আয় বিড়াল ছানা, তুই এলেই আমরা বাড়ি চলে যাব, প্লিজ আয়। তোকে বাহিরে নিয়ে গিয়ে আইসক্রিম, চকলেট, ললিপপ খাওয়াবো নে। তারপরও প্লিজ আয় জানু। আদ্রিজায় কথায় একচুলও নড়ল না বিড়ালটা, বরং আরও আয়েশ করে শুয়ে পড়ল খাটের তলায়। বিড়ালের কাণ্ডে চরম হতাশ আদ্রিজা। এদিকে আদ্রিজার কাণ্ড আর কথা শুনে চরম হাসি পাচ্ছে অভ্রের। না চাইতেও হেসে ফেলল সে। অভ্রের হাসি দেখে আদ্রিজা অভ্রের দিকে তাকিয়ে বলল, আপনি হাসছেন কেন? ওরে অভ্র আদ্রিজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, হাসব না তো কি করব, লাইক সিরিয়াসলি ব্ল্যাকবেরি, তুমি আইসক্রিম, চকলেট, ললিপপের লোভ দেখিয়ে বিড়াল ছানাকে বের করতে চাইছ? বলবো না তো কি করব বলুন, সেই কখন থেকে বসে আছে আপনার রুমের খাটের তলায়, বেরই হচ্ছে না। এরপর না বের হলে আমি এটাকে রেখেই চলে যাব বাড়ি। আদ্রিজার কথা শুনে বিস্মিত হয়ে বলল অভ্র, এটা হবে না মিস ব্ল্যাকবেরি। একই তো রুমটা আমার, আর আমার রুমে কোনো বিড়ালকে ট্রলারেট করব না আমি। সো বাড়ি গেলে এটাকে নিয়েই যেতে হবে তোমায়? অভ্রের কথা শুনে হতাশ হয়ে বলল আদ্রিজা, কিন্তু ওটা তো বের হচ্ছে না। সেটা আমি কি জানি? আমি কি বলেছিলাম তুমি বিড়াল ছানা নিয়ে আমাদের বাড়িতে আসো? আর এখন যখন নিয়েই এসেছ তখন ওটা নিয়েই বাড়ি ফিরতে হবে তোমায়। অভ্রের কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকালো আদ্রিজা অভ্রের দিকে, তবে কিছু বলল না। আর এমনিতেও আদ্রিজা বিড়ালটাকে রেখে যেত নাকি? ওই কথাটা তো এমনি বলেছিল মাত্র। আদ্রিজা বেশি না ভেবে তপ্ত নিঃশ্বাস ফেলে খাটের যে দিকটায় বেশি জায়গা নিয়ে বসে আছে বিড়ালটা সেদিকে চলে গেল। এইবার বিড়ালটাকে ধরেই ছাড়বে সে। আদ্রিজা ওদিকে যেতেই পুঁচকে বিড়াল তার টুনটুনে ছোট্ট পা নিয়ে বেরিয়ে গেল, খাট থেকে চলে যায় অন্য সাইডে। বিড়ালের কাণ্ডে আদ্রিজাও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তবে রে বদমাশ বিড়াল, আজকে তো তোকে ধরেই ছাড়ব আমি। বলেই বিড়ালের পিছনে ছুট লাগায় আদ্রিজা। আদ্রিজা যত এগোচ্ছে বিড়ালটাও গোল হয়ে ঘুরছে পুরো রুমে। আদ্রিজা আর বিড়ালের কাণ্ড দেখে প্রচণ্ড বেগে হাসি পাচ্ছে অভ্রের। পুচকে বিড়ালটা চরমভাবে খাটিয়ে মারছে আদ্রিজাকে। হঠাৎই পুরো রুম ঘুরতে ঘুরতে খাটের কোনায় পা লেগে পড়ে যেতে নেয় আদ্রিজা।
সঙ্গে সঙ্গে তার থেকে মাত্র কয়েক কদম দূরত্ব নিয়ে দাঁড়িয়ে থাকা অভ্র দৌড়ে গিয়ে ধরল তাকে। আকস্মিক এমন কাণ্ডে আদ্রিজার চোখ বড় বড় হয়ে যায়। বিস্মিত আর ক্লান্তিকর চোখ নিয়ে তাকিয়ে থাকে সে অভ্রের মুখের দিকে। অভ্র তাকিয়ে রয় আদ্রিজার চোখের দিকে। আদ্রিজা পায়ের আঙুলে ব্যথা পেয়েছে। খাটের কোণার সাথে বাড়ি খেয়ে আঙুল ফেটে রক্ত বেরিয়ে গেছে তার। প্রচণ্ড যন্ত্রণার সাথে জ্বলছে তার পা। বর্তমানে অভ্রের খাটে উপর চুপচাপ বসে আছে সে। অভ্রই তাকে বসিয়ে দিয়ে গেছে মাত্র। কিছুক্ষণ আগে নিজেদের হুঁশ আসতেই আদ্রিজা তৎক্ষণাৎ অভ্রকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে নেয়, সাথে সাথে পায়ের আঙুলে ব্যথা লাগতেই আহ বলে শব্দ করে ওঠে। আদ্রিজার কাণ্ডে অভ্র এগিয়ে গিয়ে দেখে তাকে। আদ্রিজার বাম পায়ের আঙুল কেটে গেছে দেখেই পুরো চমকে উঠল অভ্র। তৎক্ষণাৎ আদ্রিজাকে বিছানায় বসিয়ে দিয়ে কোথাও একটা যায় সে। বর্তমানে সেই আঙুল কাটা নিয়েই বসে আছে আদ্রিজা। আর তার থেকে কিছুটা দূরে অভ্রের রুমের টেবিলের নিচে বসে আছে বিড়ালটা। আদ্রিজা সেটার দিকে তাকিয়ে বলল, তোর জন্য ব্যথা পেলাম তো দেখিস একবার তোকে নিয়ে এই বাড়ি থেকে বের হই, তারপর তোকে রাস্তায় রেখেই চলে যাব আমি। বদমাস বিড়াল, উফকি ব্যথা পাইছি, পাটা এখনো ঝিম ধরে আছে। এমন সময় হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে এগিয়ে আসলো অভ্র। আদ্রিজা অভ্রকে দেখেই মাথা নিচু করে বসে রইল। আদ্রিজার কাণ্ডে অভ্র গম্ভীর ভাব নিয়ে বলল, এখন মাথা নিচু করছো কেন? কিছুক্ষণ আগে তো বেশ কনফিডেন্স নিয়ে বললে কিছু হবে না, এখন কি হলো? অভ্রের কথা শুনে আদ্রিজা মাথা নিচু করেই বলল, সে তো আপনার রুমের কিছু হবে না সেটার কথা বলেছিলাম। চুপ করো। এইভাবে কেউ বিড়ালের পিছনে ছুটে? মনে তো হচ্ছিল দুজন মিলে ছোঁয়াছুঁই খেলার প্র্যাকটিস করছিলে। অভ্রের কথা শুনে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। তবে বেশিক্ষণ চুপ না থেকে বলল, আমার কি দোষ বলুন ওই বদমাশ বি? আদ্রিজা আর কিছু বলার আগেই ওর কথার মাঝখানে ধমক দিয়ে বলল অভ্র, একদম অন্যের নামে দোষ দিবে না, যেমন তুমি তেমন তোমার বিড়ার ছানা। অভ্রের ধমক খেয়ে চুপ হয়ে যায় আদ্রিজা। দ্বিতীয়বারের মতো মুখ খুলে কিছু বলার সাহস হয়নি তার। আদ্রিজাকে চুপ হতে দেখে অভ্র আর কিছু না বলে ফার্স্ট এইড বক্সটা খুলে স্যাভলন, মলম আর ব্যান্ডেজ বের করে আদ্রিজার ক্ষত স্থানটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল। অভ্রের কাজে চোখ বেরিয়ে আসার উপক্রম আদ্রিজার। সাহস করে কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই অভ্র বলে উঠল তাকে, আমার কাজে কেউ ব্যাঘাত ঘটাক এটা আমি পছন্দ করি না মিস ব্ল্যাকবেরি। সঙ্গে সঙ্গে আদ্রিজা চুপ হয়ে গেল। কিছু বলতে নিয়েও বলতে পারল না সে। আচমকাই স্যাভলন ছোঁয়ার স্পর্শ পেতেই পুরো শরীর কেঁপে উঠল আদ্রিজার, ব্যথায় কুঁকড়ে উঠল তার পা। তবে কিছু বলল না। খিচে চোখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ। আদ্রিজার কাণ্ডে অভ্র শান্ত দৃষ্টিতে আদ্রিজার দিকে তাকিয়ে বলল, জ্বলছে খুব? অভ্রের কথা শুনে চোখে খুলে তাকালো আদ্রিজা। তারপর শুরুতে হা বোধক মাথা নাড়ালেও পরক্ষণেই মাথাটাকে ডানে বামে নাড়িয়ে না বলল আদ্রিজা। আদ্রিজার কাণ্ডে হতভাগ অভ্র। এই মেয়েটা এমন কেন ব্যথা পাচ্ছে তারপরও না বলছে? অভ্র আদ্রিজার পায়ে স্যাভলন আর মলম লাগিয়ে পায়ের আঙুলে ব্যান্ডেজ করতে করতে বলল, তুমি যদি কাউকে তোমার যন্ত্রণার কথা বা তুমি কারো কাজে আঘাত পাচ্ছ এটা যদি মুখ ফুটে না বলো তাহলে কিন্তু সেই মানুষটা তোমায় বারবার আঘাত করতেই থাকবে। কারণ সে বুঝতে পারবে তোমার সহ্য ক্ষমতা হয়তো অনেক, সাথে বারবার তোমায় আঘাত করে মজা নিবে সে। কিন্তু সে এটা বুঝবে না তোমার সহ্যের ক্ষমতা অনেক থাকলেও যন্ত্রণাটা কিন্তু দ্বিগুণ হচ্ছে। ধীরে ধীরে এই যন্ত্রণার পাল্লা আরও বাড়বে। আর জানো তো মানুষ আঘাতপ্রাপ্ত মানুষকে আঘাত করে বেশি।
তাই কারো কাজে আঘাত পেলে মুখ ফুটে বলতে শিখো। প্রতিবাদী হও। কেননা আঘাতে আঘাতেই মানুষ একদিন নিঃস্ব হয়ে যায় মিস ব্ল্যাকবেরি। তাই সব ক্ষেত্রে চুপ থাকাটা বা মিথ্যে বলাটা নেহাতি বোকামি। আদ্রিজা অবাক হলো, ভীষণ অবাক হলো অভ্রের কথা শুনে, তবে কিছু বলল না। শুধু চুপচাপ তাকিয়ে রইল সে অভ্রের মুখের দিকে। পুচকে বিড়াল ছানাকে কোলে নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে আদ্রিজা। সাথে ভাবছে অভ্রের বলা কথাগুলো। আজ অভ্র যা যা বলল তার একটা কথাও মিথ্যে নয়। সে নরম বলে কত মানুষের কত কথা শুনেছে তার হিসাব নেই। কিন্তু আদ্রিজা সেসব কিছুই মনে রাখেনি। কারো কথায় আঘাত পেয়েছে, নিরালায় একলা কেঁদেছে, তারপরও মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেনি। সেদিন যখন শ্রাবণকে ভালোবাসি কথাটা বলতে গিয়েছিল আদ্রিজা, তখনও শ্রাবণের এক বান্ধবী নানা কিছু বলে হাসি ঠাট্টা করেছিল তাকে নিয়ে। আদ্রিজা সেসব ভেবে আজ আনমনেই বলল, আমি কি তবে চুপ থেকে সত্যিই ভুল করি? চলবে।